হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি চলে এসেছি তোমাদের জন্য প্রাইমারি টেটের খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা থেকে কিছু এমসিকিউ নিয়ে। আমরা অনেক দিন ধরেই এরকমই এমসিকিউ এর ক্লাস করছি, তাছাড়া প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও সলভ করছি। তোমরা দুটোই যেন দেখবে, তাহলে তোমাদের পরিবেশ থেকে আর কোনো চিন্তা থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে কী ধরনের বা কী লেভেলের কোশ্চেন পরীক্ষাতে আসে। আর আমাদের যে ক্লাসগুলো হয় এমসিকিউ এর, সেগুলো সেই লেভেল অনুযায়ী হয়। তো চলো আজকে একটা এরকমই ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হলো, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায়? জল দূষণ প্রতিরোধে, বায়ু দূষণ প্রতিরোধে, পারমাণবিক দূষণ প্রতিরোধে, না শব্দ দূষণ প্রতিরোধে? কোশ্চেনটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করবে, নিজেরা করবে, তারপরে উত্তর দেখবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণ প্রতিরোধে। এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হলো একটা ফিল্ট্রেশন ডিভাইস, মানে যেটা ফিল্টার করে। এটা একটা ইলেকট্রিক চার্জ ইউজ করে, যাতে বায়ুর মধ্যে যেসব ধোঁয়া বা ধুলোর যেসব সলিড পার্টিকেল আছে কিন্তু খুব ছোট্ট, তাদেরকে ইলেকট্রিক চার্জের মাধ্যমে সেখান থেকে রিমুভ করে দেয়। এভাবে বাতাসে যে বায়ুটা মেশে সেটা পরিশোধিত হয়ে যায়। বিভিন্ন স্টিল প্ল্যান্টে, তারপরে থার্মাল এনার্জি প্ল্যান্টে এই যন্ত্রটা ইউজ হয়। দেখবি চিমনির ওখানে লাগিয়ে দেওয়া হয়, যাতে চিমনি থেকে যে ধোঁয়াটা বাতাসে মিশছে সেটা তখন আর অতটা দূষিত না থাকে। পরের কোশ্চেন হলো, বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, অ্যামমিটার, পিএইচ মিটার, না ব্যারোমিটার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিএইচ মিটার। দেখো, এখানে অম্লতা বলেছে। আমরা জানি পিএইচ স্কেলে অম্লতা বা ক্ষারতা মাপা হয়। 7 হচ্ছে মিডিল পজিশন। 7-এর যদি বেশি হয় তাহলে সেটা ক্ষার, আর 7-এর কম হলে সেটা হচ্ছে অ্যাসিড। আমাদের যে পানীয় জল আছে তার পিএইচ হলো 6.5 থেকে 8.5, মানে মোটামুটি অ্যাভারেজ এই মিডিল পজিশনেই আছে। অর্থাৎ জল হচ্ছে একটা প্রশমিত দ্রবণ। আর মানুষের যে রক্ত আছে সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। পরের কোশ্চেন হলো, বলেছে ফাইলেরিয়া রোগ কিসের দ্বারা হয়? ফিতা কৃমি, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি, না লম্বা কৃমি? তাহলে এটা তো কনফার্ম যে ফাইলেরিয়া কৃমির দ্বারাই হয়, কিন্তু কী রকমের কৃমি সেটা বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোল কৃমি। ইংলিশে যেটাকে বলছে রাউন্ড ওয়ার্ম। এটার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রফটি। এই উচেরেরিয়া ব্যাংক্রফটি হচ্ছে একটা নিমাটোড, আর এটা বাহিত হয় মশার মাধ্যমে। মশার মাধ্যমে প্রচুর রোগ বাহিত হয়, আমরা অলরেডি পড়ে নিয়েছি, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, এখন এই ফাইলেরিয়া। ফাইলেরিয়াকে অনেক সময় এলিফ্যান্টিয়েসিসও বলা হয়। কারণ কি, ফাইলেরিয়া হলে এই যে পাগুলো এমনভাবে ফুলে যায়, ঠিক এলিফ্যান্টের মতো লাগে, মানে হাতির মতো লাগে, ওই জন্য এটাকে এলিফ্যান্টিয়েসিসও বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেন হলো, তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন? টমাস এডিসন, হেনরি বেকারেল, আলেকজান্ডার ফ্লেমিং, নাকি আইজ্যাক নিউটন? তেজস্ক্রিয়তা মানে হলো রেডিও অ্যাক্টিভিটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেনরি বেকারেল। তাই জন্য এনার নাম অনুসারেই তেজস্ক্রিয়তা মাপার এসআই ইউনিটকেও বেকারেল বলা হয়। আর এই যে অপশন এতে দেখছো থমাস এডিসন, পুরো নামটা হচ্ছে থমাস আলভা এডিসন। ইনি অনেক কিছুরই আবিষ্কার করেছিলেন, সব থেকে উল্লেখযোগ্য হলো বাল্বের আবিষ্কর্তা। তাছাড়া মোশন পিকচার ক্যামেরা, তারপরে টেলিফোন, টেলিগ্রাফ এসবে ইমপ্রুভমেন্টেরও কাজ করেছিলেন। তিনি অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিলেন, অনেক বিষয়ে তেনার কন্ট্রিবিউশন আছে। তারপরের কোশ্চেন হলো, পেনিসিলিনের আবিষ্কর্তা কে? অপশন একই আছে, এডিসন, বেকারেল, ফ্লেমিং, না নিউটন? এদের মধ্যে থেকে একজন উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। খুবই ফেমাস একটা নাম, অনেকেই হয়তো জানবে। তো ইনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এবার এই পেনিসিলিনটা কি? পেনিসিলিন হচ্ছে একটা ইনফেকশনের ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক, যেটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করে। কিন্তু তাই বলে মনে রাখবে, এটা কিন্তু ভাইরাল ইনফেকশনে কাজ করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনেই কাজ করবে। আর এটা হচ্ছে পেনিসিলিয়াম নামক একটা ফাঙ্গাস থেকে তৈরি হয়। পেনিসিলিয়াম থেকে তৈরি হয়, ওই জন্যই নাম হয়েছে পেনিসিলিন। নেক্সট কোশ্চেন হচ্ছে, অণুজীব দ্বারা পরিবেশ দূষক দূর করার প্রক্রিয়াকে কি বলে? বায়োফিল্ট্রেশন, বায়ো পিউরিফিকেশন, বায়ো রেমিডিয়েশন, নাকি কোনোটিই নয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়ো রেমিডিয়েশন। এটা এখন খুবই ব্যবহার হচ্ছে সব কিছু, যে কোনো জায়গায় কোনো দূষণ, কোনো জলাশয়ের দূষণ, বিশেষ করে জল দূষণে এটা বেশি ইউজ হচ্ছে। পুকুরের জলে, কোনো নদী বা হ্রদের জলে বায়ো রেমিডিয়েশন প্রক্রিয়া ইউজ হচ্ছে। এই যে বলেছে অণুজীব, অণুজীব হচ্ছে, অণুজীবের মানে হচ্ছে মাইক্রোস্কোপিক অর্গানিজমস, যার মধ্যে ফাঙ্গাস, অ্যালগি, ব্যাকটেরিয়া এসব বিভিন্ন প্রাণী আসতে পারে। এই অণুজীবগুলোকে ওই দূষিত কোনো জলাশয়ে ছেড়ে দেওয়া হয়, তার ফলে তারা যে দূষকগুলো আছে সেগুলো নিজেদের মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে নষ্ট করে দেয়। এর ফলে দূষকগুলো সেইখান থেকে নষ্ট হয়ে যায়, এর ফলে দূষকগুলো রিমুভ হয়ে যায় আর জলটা পরিশোধিত হয়ে যায়। এটাকে বলছে বায়ো রেমিডিয়েশন। রেমিডি মানে কি? রেমিডি মানে হলো প্রতিকার, বায়োলজিক্যাল অর্গানিজমের দ্বারা প্রতিকার হচ্ছে, ওই জন্যই বলছে বায়ো রেমিডিয়েশন। পরের কোশ্চেন হলো, কোন উৎসেচক লালা রসে থাকে? পেপসিন, ট্রিপসিন, কাইমেজ নাকি অ্যামাইলেজ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যামাইলেজ। অ্যামাইলেজকে টায়ালিনও বলা হয়। এখানে যদি অপশনে অ্যামাইলেজ না থেকে টায়ালিন থাকতো তাহলে সেটাই হয়ে যেত উত্তর। পরের কোশ্চেন হলো, বলেছে মানুষের লালা রসে উৎসেচক কী জাতীয় খাদ্য পরিপাক করে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নাকি ভিটামিন? আমরা আগের কোশ্চেনে দেখলাম যে লালা রসে অ্যামাইলেজ বা টায়ালিন উৎসেচক থাকে। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। তো এখানে কোশ্চেন এসছে যে এই অ্যামাইলেজ বা টায়ালিন এইটা কোন জাতীয় খাদ্য পরিপাক করে? তাহলে এর থেকে আমরা বুঝলাম মানুষ যে খাবার খায় তার পরিপাক আমাদের মুখগহ্বর থেকে শুরু হয়ে যায়, সেটা পেট অবধি পৌঁছানোর আগে থেকেই হজম হতে শুরু করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের জায়গায় এখানে স্টার্চ বা শর্করা এসবও থাকতে পারতো, সবই একই জিনিস। তো এই অ্যামাইলেজের কাজ হচ্ছে স্টার্চ বা শর্করাকে সিম্পল কোনো সুগারে ভাঙা, যেমন ধরো ম্যালটোজে ভাঙলো বা ডেক্সট্রিনে ভাঙলো। তো এভাবে খাদ্যের সরলীকরণ শুরু হয়। মোটামুটি 30% খাদ্য এইখানেই পরিপাক হয়, দিয়ে তারপর বাকিটা আমাদের যে পৌষ্টিকতন্ত্র আছে, অন্ত্রের বিভিন্ন অংশ, তারপরে তোমার লিভার থেকে বিভিন্ন অ্যাসিড বা জুস, এভাবে ধীরে ধীরে বাকি অংশটাও পরিপাক হয়। তাহলে আর একটা যেটা বললাম, যদি কোশ্চেন এরকম আসতো যে মানুষের খাদ্য পরিপাক কোথা থেকে শুরু হয়, তাহলে কিন্তু সেটা না তো অন্ত্র হবে না লিভার হবে, সেটা হবে মুখগহ্বর থেকেই। তারপরে একটা পেডাগজির কোশ্চেন দেখে নাও। বলেছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ নিচের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়? সংযুক্তি প্রক্রিয়া, শৃঙ্খলা প্রক্রিয়া, বক্তৃতা প্রক্রিয়া নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংযুক্ত প্রক্রিয়া। বা এটা সংযুক্ত প্রক্রিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে, দেখো কোনো কিছু সংযোগ করার কথা বলছে, এর জায়গায় যোগাযোগ পদ্ধতিও থাকতে পারত। এবার যোগাযোগ বা সংযোগ কিসের মাধ্যমে? বাস্তব উদাহরণের মাধ্যমে, বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে ইন্টার রিলেট হতে পারে। তো এভাবে যোগ সাধনের মাধ্যমে পড়াচ্ছে, এটাকেই বলছে সংযোগ বা সংযুক্তি বা যোগাযোগ পদ্ধতি। এরকম পদ্ধতিতে পড়ালে কি হবে? জ্ঞানটা সম্পূর্ণ হবে, বাচ্চারা বিভিন্ন বিষয়ের সাথে রিলেট করতে পারবে। তাছাড়া বাস্তব উদাহরণের সাথে তো রিলেট করতে পারবেই, ফলে শিখন সহজ হবে, সে বেশি সময় ধরে মনে রাখতে পারবে। তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন বলেছে নিচের কোনটি জল দূষণ ঘটায় না? কপার, ম্যাগনেসিয়াম, আর্সেনিক না লেড? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ম্যাগনেসিয়াম। বাকি অপশানগুলো দেখো, কপার, আর্সেনিক আর লেড এগুলো সবই হচ্ছে ভারী ধাতু। আমরা অলরেডি পড়েছি ভারী ধাতু সম্পর্কে। এই ভারী ধাতু একটু পরিমাণ যদি জলের মধ্যে থাকে তাহলে সেটা অনেকটা দূষণ ঘটায়, কিন্তু ম্যাগনেসিয়াম জল দূষণ করে না। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ম্যাগনেসিয়াম। পরের কোশ্চেনটা খুবই ভালো, দেখো বলেছে জলের সমস্যা মেটানোর জন্য পরিবেশগত দিক থেকে নিচের কোনটি করণীয়? নতুন নতুন নলকূপ খনন করা, কুয়োর গভীরতা বাড়ানো, বৃষ্টির জলের সংরক্ষণ নাকি সবকটি? ভিডিওটা পজ করো, এটা একটা ভালো কোশ্চেন, নিজেরা একটু ভাবো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বৃষ্টির জলের সংরক্ষণ। আমি জানি অনেকেরই হয়তো আমার সাথে আনসারটা মিলল না, কারণ কি প্রথমেই তো সবকটি দেখেই সবার টেন্ডেন্সি হচ্ছে প্রথমে সবকটিকে টিক মারা, কিন্তু এখানে সবকটি হবে না।
কারণ কি দেখো এখানে বলেছে জলের সমস্যা মেটানোর জন্য পরিবেশগত উপায়। পরিবেশগত উপায় মানে হচ্ছে এমন উপায় যেটা অবলম্বন করলে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। এখানে অপশান এতে বলেছে নতুন নতুন নলকূপ খনন। যদি মাটির নিচে জলেরই অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে শুধু শুধু নলকূপ খুঁড়ে কি হবে, কিছুই তো পাওয়া যাবে না। আর যত বেশি নলকূপ খনন হবে তত বেশি ওভার ইউজ হবে। মাটিতে যেটুকু জল আছে বেশি সংখ্যায় নলকূপের মাধ্যমে তুলে নেওয়া হবে, তাহলে এটাতে জলের অপচয় বাড়বে। তাই এই অপশানটা একদমই ঠিক নয়। পরেরটা হচ্ছে কুয়োকে গভীরভাবে খুঁড়তে হবে। সেটাও ঠিক নয়, কারণ তার ফলে আমাদের মাটির নিচে যে ওয়াটার টেবিল সেটার ভারসাম্য নষ্ট হতে পারে। আর তাছাড়া এটাতে সমস্যাও মিটবে না। কুয়ো আরেকটু গভীর করলে কিছুদিন জল পেলে, তারপরে আবার জল শুকিয়ে গেল, আবার গভীর খুঁড়লে, তা এইভাবে কতদিন চলতে পারে? তাহলে এটাও কোনো সাস্টেনেবল উপায় নয়। কিন্তু অপশান সিতে দেখো বৃষ্টির জলের সংরক্ষণ, এটা হচ্ছে সব থেকে পরিবেশগত উপায়। এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কত জল হয় বলো তো, কিন্তু সেই জলগুলো আমাদের রাস্তা দিয়ে ড্রেন দিয়ে বয়ে চলে যায়, সেগুলো আমাদের কোনো কাজেই লাগে না। অথচ বৃষ্টির জল হচ্ছে স্বাদু জল, সে মানে সব থেকে পিওর জল। সেই জল খাওয়ার কাজে লাগতে পারে, আর বিভিন্ন কাজে তো লাগতেই পারে, কিন্তু আমরা সেটাকে সংরক্ষণ করি না। এখন রিসেন্ট টাইমে যদিও আমাদের রাজ্যে খুব একটা দেখা যায় না, তবে তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, যেগুলোতে মানে ওয়াটার স্ট্রেস রাজ্য আছে, সেখানে বিল্ডিং কোডে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে রুফটপ ওয়াটার হারভেস্টিং সিস্টেম। মানে কি, যে ছাদ, যখন ধরো বৃষ্টি পড়ছে তো ছাদে যে জলটা জমা হচ্ছে সেটা আমাদের কি হয়, পাইপ দিয়ে নিচে ড্রেনে পড়ে যায়, কিন্তু সেটা ড্রেনে না ফেলে নিচে একটা গ্রাউন্ডে ওয়াটার চেম্বার বানাচ্ছে। তারপরে সেখান থেকে বিভিন্ন ফিল্ট্রেশন প্রসেস হচ্ছে, যেটা খুবই কম খরচে বাড়ি নির্মাণের সমানতাই তৈরি করা যায়, বা যদি কারোর অলরেডি বাড়ি থাকে সেটাকে নতুনভাবেও করা যায়। এভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করে সেটাকে আবার রিইউজ করা হচ্ছে। সেটাকে তখন একটা কুয়োর মধ্যে বা একটা বড় ট্যাঙ্কারে রাখছে, এবার সেই জলটাকে দিব্যি তারা ইউজ করছে। তাহলে এভাবে কি হলো, যে বৃষ্টির জল আমরা অটোমেটিক পাচ্ছি প্রকৃতি থেকে, সেটাও আমরা ইউজ করছি, প্লাস জলের সংরক্ষণও হচ্ছে, জলের অপচয়ও হচ্ছে না। আবার আমাদের যে ভূগর্ভস্থ জল আছে যেটার পরিমাণ লিমিটেড, সেটাও ইনট্যাক্ট থাকছে। তাহলে সব দিক থেকে এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বলেছে অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলে? থিতিকরণ, ঘনীভবন, ফিল্ট্রেশন নাকি বাষ্পীভবন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফিল্ট্রেশন। এটা হয়তো অপশানটা দেখেই বুঝতে পারবে, কারণ কি আমরা ফিল্টার ইউজ করি, সো এই ফিল্টার যে করে যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে ফিল্ট্রেশন। যেমনটা আমরা দেখলাম যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর প্রথম কোশ্চেনে, সেটাও একটা ফিল্ট্রেশন ডিভাইস। এর কাজ হচ্ছে কোনো লিকুইড বা কোনো গ্যাসীয় পদার্থের যে সলিড পার্টিকেলগুলো থাকবে সেগুলোকে রিমুভ করা, এটাই হচ্ছে একটা ফিল্টারের কাজ। অপশান এতে বলেছে থিতিকরণ। থিতিকরণ হচ্ছে থিতিয়ে পড়া। ধরো একটা জলের মধ্যে কিছু গোলা আছে, কিছুক্ষণ রেখে দাও জলটাকে শান্তভাবে, দেখবে তলায় যেসব পার্টিকেল আছে সেগুলো থিতিয়ে পড়েছে, সেটা হচ্ছে থিতিকরণ। ঘনীভবন হচ্ছে সিম্পলি বলতে পারো জমাট বাঁধা। দেখবে যখন মেঘ তৈরি হয় সেই প্রসেসটা হচ্ছে ঘনীভবন। আর বাষ্পীভবন হচ্ছে এই যে একটা জায়গায় তুমি জল ফেলছো, কিছুটা জল হয়তো মেঝেতে ফেললে, কিছুক্ষণ পর এমনিই সেটা উড়ে গেল, সেটা কি হলো, বাষ্প হয়ে গেল, জলের গ্যাসীয় রূপ হয়ে গেল, সেটাকেই বলছে বাষ্পীভবন। পরের কোশ্চেন হলো, পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? জাপান, নেপাল, ভিয়েতনাম নাকি ভারত? এটাও খুবই সোজা কোশ্চেন, আশা করি সবাই পারবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, জাপান। জাপানে প্রায় সব সময়তেই ভূমিকম্প হয়েই থাকছে। যদি একটা এস্টিমেট হিসেবে বলা হয় তাহলে মোটামুটি ১৫০০ ভূমিকম্প হয় একটা বছরে। আমাদের এখানে ১০ বছর অন্তর একটা ভূমিকম্প হচ্ছে, তাতেই আমরা কত ঘাবড়ে যাচ্ছি। তাহলে ভাবো জাপানের মানুষ কিভাবে বসবাস করছে। এবার প্রশ্ন হলো, সব ভূমিকম্প জাপানেই কেন হচ্ছে এত বেশি বেশি করে? এর জন্য আমাদেরকে জানতে হবে ভূমিকম্প হয় কেন। আমাদের পৃথিবীকে যে স্থলভাগ আছে সেই স্থলভাগকে মোটামুটি কয়েকটা প্লেটে ভাগ করা যায়। সেই প্লেটগুলোর একটা করে সংযোগস্থল আছে। তো সেই সংযোগস্থলে প্লেটটা ধরো মুভ করছে একে অপরের দিকে বা দূরে যাচ্ছে একে অপরের থেকে, তাহলে সেই জায়গাতে তোমার মাটিটা সরছে,
তার মানে সেটাই হচ্ছে আমাদের ভূমিকম্প। এই জাপান যে দেশটা আছে, এই জাপানে হচ্ছে 4টে পাত ওইভাবে সংযোগ করছে, মানে 4টে পাতের বাউন্ডারি লাইন জাপানে আছে, যেটা সব সময়তেই কোনো না কোনো দিকে মুভ করছে একটু হলেও, আর তখনই ভূমিকম্প তৈরি হচ্ছে। তাই জন্যই জাপানে এত বেশি ভূমিকম্প দেখা যায়। জাপানকে ইনফ্যাক্ট ভূমিকম্পর দেশই বলা হয়। পরের কোশ্চেন হলো, পৃথিবীতে মোট উৎপাদিত খাদ্যের কত শতাংশ নষ্ট হয়? 10 ভাগ, 20 ভাগ, 33 ভাগ নাকি 44 ভাগ? সঠিক উত্তর হয়ে যাবে 33 ভাগ। অ্যাকর্ডিং টু FAO, FAO হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর একটা রিপোর্টে এই ডেটাটাই দেওয়া হয়েছে যে পৃথিবীতে মোট যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার 33 ভাগ নষ্টই হয়ে যায়। বিভিন্ন কারণে হতে পারে, সেটা কীটপতঙ্গের হামলা হতে পারে, বন্যা হতে পারে, কোনো পলিউশন হতে পারে, যে কোনো কারণ হতে পারে, তবে 33 ভাগ কিন্তু আমাদের নষ্ট হয়। তার পরের কোশ্চেন বলেছে, এই যে খাদ্যশস্য নষ্ট হচ্ছে এর কত শতাংশ কীটপতঙ্গ দ্বারা নষ্ট হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে 17%। কোভিডের টাইমে হয়তো অনেকের মনে থাকবে লোকাস্ট অ্যাটাক বলে একটা অ্যাটাক হয়েছিল, ওই রাজস্থানের দিকে বা হরিয়ানার দিকে, ওই দিকে এসেছিল মেনলি, কারণ ওই দিকে তোমার খাদ্যশস্যের উৎপাদন বেশি। হরিয়ানা, পাঞ্জাব, এবার লাগোয়া যেহেতু রাজস্থান আছে, তাই মোটামুটি ওই 3টে রাজ্যে দেখা গিয়েছিল। প্রচুর পরিমাণে লোকাস্ট একদম ঝাঁক বেঁধে এসে গোটা মাঠের ফসল নষ্ট করে দিচ্ছিল। এটাই হলো ইনসেক্ট অ্যাটাক। তো এভাবে গোটা পৃথিবীর যত ফসল তৈরি হয় তার 17 ভাগ এভাবেই নষ্ট হয়ে যায়। পরের কোশ্চেন হলো, প্রাথমিক পর্যায়ে ভালো পরিবেশবিদ্যা পাঠ্যক্রম কি হওয়া উচিত? আরও অনুশীলন প্রশ্ন দেওয়া উচিত, অতি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া উচিত, নাকি পারিপার্শ্বিক পরিবেশের সাথে যোগসূত্র, না উপাদানের সংজ্ঞা আরও গভীর করা? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এটাও একটা পেডাগজি রিলেটেড কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পারিপার্শ্বিক পরিবেশের সাথে যোগসূত্র। একটু আগে আমরা দেখলাম যোগাযোগ পদ্ধতি, তো এটাও হচ্ছে মোটামুটি ওই রিলেটেডই জিনিস, যে পারিপার্শ্বিক পরিবেশের সাথে বাচ্চারা যাতে রিলেট করতে পারে, আমাদের পাঠ্যক্রম সেরকমই হওয়া উচিত, তবে সে বুঝতে পারবে আর পড়াতে তার ইন্টারেস্ট আসবে। আজকের আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, জলের অণুতে থাকে কটা হাইড্রোজেন কটা অক্সিজেন, এটা বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একটি অক্সিজেন ও 2টি হাইড্রোজেন পরমাণু। জলের সংকেত হচ্ছে H2O, এইখান থেকেই বুঝতে পারো যে 2টো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। তো এই হচ্ছে আজকে আমাদের পরিবেশবিদ্যার কিছু MCQ। কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো, বা কোনো যদি প্রশ্ন থাকে, ডাউট থাকে, কিছু বলার থাকে, কমেন্টে বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।